আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে শতভাগ মূল বেতন কার্যকর হলে ১৭তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন কত হতে পারে। এই হিসাবটি করা হবে নবম পে স্কেল ২০২৬ অনুযায়ী। তবে এখানে আমরা একটি উদাহরণ ধরে হিসাব করব যাতে বিষয়টি সহজে বোঝা যায়, কারণ সবার বর্তমান ধাপ, ইনক্রিমেন্ট এবং ভাতার ধরন এক রকম নাও হতে পারে। চলুন তাহলে ধাপে ধাপে পুরো হিসাবটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখব অষ্টম জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী ১৭তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন কত ছিল। অষ্টম পে স্কেল অনুযায়ী ১৭তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন নির্ধারিত ছিল ৯,০০০ টাকা। এখন উদাহরণস্বরূপ ধরা যাক, একজন কর্মচারী কয়েকটি বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্তমানে যে ধাপে অবস্থান করছেন সেই ধাপের মূল বেতন হল ১২,৭০০ টাকা। এখন আমাদের বের করতে হবে প্রথম ধাপের বেতন থেকে বর্তমান ধাপের বেতন কত টাকা বেশি হয়েছে। অর্থাৎ বর্তমান ধাপের বেতন ১২,৭০০ টাকা থেকে প্রথম ধাপের বেতন ৯,০০০ টাকা বিয়োগ করলে পার্থক্য দাঁড়ায় ৩,৭০০ টাকা। সহজভাবে বললে ১২,৭০০ থেকে ৯,০০০ বিয়োগ করলে হয় ৩,৭০০ টাকা। এই ৩,৭০০ টাকা পার্থক্যটি আমরা পরবর্তী ধাপে নবম পে স্কেলের নতুন প্রথম ধাপের সাথে সমন্বয় করব। এখন আমরা নবম পে স্কেল ২০২৬ এর হিসাবের দিকে আসি। নবম পে স্কেল অনুযায়ী ১৭তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১,৪০০ টাকা। আগের অংশে আমরা দেখেছি অষ্টম পে স্কেল অনুযায়ী ইনক্রিমেন্টের কারণে পার্থক্য হয়েছে ৩,৭০০ টাকা। এখন এই পার্থক্যটি নতুন পে স্কেলের প্রথম ধাপের সাথে যোগ করতে হবে। তাহলে হিসাব দাঁড়ায় ২১,৪০০ টাকা যোগ ৩,৭০০ টাকা সমান ২৫,১০০ টাকা। অর্থাৎ ইনক্রিমেন্ট সমন্বয়ের পর প্রাথমিকভাবে বেতন দাঁড়াচ্ছে ২৫,১০০ টাকা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। নবম পে স্কেলে বেতন সরাসরি ২৫,১০০ টাকা হবে না, কারণ বেতন স্কেলে নির্দিষ্ট কিছু ধাপ থাকে। তাই ২৫,১০০ টাকার সমান কোনো ধাপ না থাকলে এর পরবর্তী উচ্চতর ধাপ নিতে হবে। এখানে দেখা যাচ্ছে ২৫,১০০ টাকার ঠিক নিচের ধাপ হল ২৪,৭৮০ টাকা। কিন্তু যেহেতু সমন্বয়ের পর হিসাব হয়েছে ২৫,১০০ টাকা, তাই নিচের ধাপ ২৪,৭৮০ টাকা নেওয়া যাবে না। এজন্য পরবর্তী উচ্চতর ধাপ নিতে হবে, আর সেই ধাপ হল ২৬,০২০ টাকা। সুতরাং নবম পে স্কেল অনুযায়ী ১৭তম গ্রেডের নতুন মূল বেতন হবে ২৬,০২০ টাকা। এখন আমরা মোট বেতন হিসাব করব। প্রথমে মূল বেতন ধরা হচ্ছে ২৬,০২০ টাকা। এরপর বাড়ি ভাড়া হিসাব করতে হবে। এখানে বাড়ি ভাড়া গণনা করা হয়েছে বর্তমান মূল বেতন ১২,৭০০ টাকার ভিত্তিতে। এলাকা অনুযায়ী বাড়ি ভাড়ার হার ভিন্ন হতে পারে, তাই আমরা ৩টি এলাকার বাড়ি ভাড়া দেখে নিই। প্রথমত, ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার ৬০%। ১২,৭০০ টাকার ৬০% সমান ৭,৬২০ টাকা। দ্বিতীয়ত, অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার ৫০%। ১২,৭০০ টাকার ৫০% সমান ৬,৩৫০ টাকা। তৃতীয়ত, অন্যান্য এলাকার ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার ৪৫%। ১২,৭০০ টাকার ৪৫% সমান ৫,৭১৫ টাকা। এখন এই ভিডিওতে উদাহরণ হিসেবে আমরা অন্যান্য সিটি কর্পোরেশন বিবেচনা করে মোট বেতন হিসাব করব। তাহলে আমাদের হিসাব হবে নিম্নরূপ। মূল বেতন ২৬,০২০ টাকা। বাড়ি ভাড়া অন্যান্য সিটি কর্পোরেশন অনুযায়ী ৬,৩৫০ টাকা। চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা। শিক্ষা ভাতা ২ সন্তানের জন্য ১,০০০ টাকা। টিফিন ভাতা ২০০ টাকা এবং যাতায়াত ভাতা ৩০০ টাকা। এখন সবগুলো একসাথে যোগ করলে মোট বেতন দাঁড়ায় ২৬,০২০ যোগ ৬,৩৫০ যোগ ১,৫০০ যোগ ১,০০০ যোগ ২০০ যোগ ৩০০ সমান ৩৫,৩৭০ টাকা। সুতরাং অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ১৭তম গ্রেডের মোট বেতন দাঁড়াবে ৩৫,৩৭০ টাকা। তবে মনে রাখতে হবে, এলাকা অনুযায়ী বাড়ি ভাড়া পরিবর্তিত হলে মোট বেতনও পরিবর্তিত হবে।
যেমন ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়া বেশি হওয়ায় মোট বেতন আরও বেশি হবে। আবার অন্যান্য এলাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া কম হওয়ায় মোট বেতন কিছুটা কম হবে। উল্লেখ্য, ঝুঁকি ভাতা, ইউনিফর্ম ভাতা এবং ধোলাই ভাতা পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আগের মতোই বহাল থাকবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন। আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর এই হিসাব সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এ ধরনের আরও বেতন হিসাবের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।